শুরু করো। Good evening, guys. Good evening to all. তো যেটা তোমাদের সাউন্ড সবার কাছে ক্লিয়ার আসছে, সাউন্ড ক্লিয়ার আসছে সবার কাছে, ক্লিয়ার আসছে সাউন্ড? ওকে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আসছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে আমরা একটা, দেখো তোমাদের নোটিশে দেওয়া হয়েছে, দেখো তোমাদের নোটিশে দেওয়া হয়েছে আচ্ছা, তো কথা হচ্ছে কি, তোমাদের একটা নোটিশে দেওয়া হয়েছিল আজকে কিসের উপর ক্লাস হবে, ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা ক্লাস হবে, ঠিক আছে। তো আজকে ইন্ডিয়ান হিস্ট্রির উপর একটা টপিক আমি পড়াচ্ছি, ঠিক আছে। অ্যানসেন্ট পিরিয়ড থেকে, প্রাচীন যুগ থেকে তোমাদের একটা টপিক পড়াচ্ছি। সেই টপিকটা আশা করি হয়নি এর আগে। তো সেই অ্যানসেন্ট পিরিয়ড থেকে যে টপিকটা করাচ্ছি, দেখো টপিকটার নাম হচ্ছে কুষাণ ডাইনেস্টি, ঠিক আছে। কুষাণ ডাইনেস্টি, হ্যাঁ, কুষাণ ডাইনেস্টি। কুষাণ ডাইনেস্টির পরে একটুখানি গুপ্ত ডাইনেস্টিটাও আমরা ধরবো, ঠিক আছে। তো তোমাদের বুঝতে যদি কোনো প্রবলেম থাকে, মাইক্রোফোন অন করা আছে, তোমরা কিন্তু আমাকে মাইক্রোফোনে বলতে পারো, ঠিক আছে। তো আমি প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে কুষাণ ডাইনেস্টি। কুষাণ ডাইনেস্টি সম্বন্ধে অনেকের একটু কনফিউশন থাকে, এই কুষাণ ডাইনেস্টিটা কি করে এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো। কিন্তু এখান থেকে কিছু কিছু কোশ্চেন কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেগুলো সবটা জিনিসটা জানা দরকার নেই, কারণ কুষাণ ডাইনেস্টির স্প্যানটা খুব কম। কিন্তু যে জিনিসটা জানা দরকার আছে, যেখান থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তো সেখান থেকে শুরু করছি। চলো তাহলে, তো আজকে যেটা আমরা শুরু করব, কুষাণ ডাইনেস্টি বা কুষাণ বংশ, তার সঙ্গে আমরা আরেকটু শুরু করব গুপ্ত ডাইনেস্টি, ঠিক আছে। কতগুলো জিনিস আমাদের জানা দরকার আছে। প্রথম কথা, আমরা আগে কুষাণ ডাইনেস্টিটা শুরু করি। তো প্রথম কথা কি হচ্ছে, কুষাণ ডাইনেস্টিটা যদি আমাদের কথা কেউ বলে যে কুষাণ ডাইনেস্টিটা কোথা থেকে এসছে, কুষাণ ডাইনেস্টিটা কোথা থেকে এসছে, না কুষাণ ডাইনেস্টিটা এসছে আমাদের মধ্য এশিয়া থেকে। কোথা থেকে এসছে? মধ্য এশিয়া থেকে। মধ্য এশিয়া থেকে একটা জাতি রয়েছে, সেই জাতিটার নাম কি? জাতিটার নাম হচ্ছে ইউচি, ঠিক আছে। তাহলে মধ্য এশিয়া থেকে ইউচি জাতির একটা শাখা কিন্তু এই কুষাণ ডাইনেস্টি। তাহলে কুষাণ ডাইনেস্টিটা কোথায় রয়েছে, না মধ্য এশিয়ার হচ্ছে একটা ইউচি জাতির একটা শাখা। তারপরে তারা কি হয়েছে, ইউচি জাতির একটা শাখা তো বুঝতে পারলাম। তারপরে তারা কি হয়েছিল, না তারপরে তারা ব্যাকট্রিয় মোটামুটি অধ্যুষিত অঞ্চল, ব্যাকট্রিয় অধ্যুষিত অঞ্চল কোথায় তারা বসবাস শুরু করে, না কোথায় তারা বসবাস শুরু করে, না তারা আফগানিস্তানে বসবাস শুরু করে, ঠিক আছে। আফগানিস্তানে বসবাস শুরু করে। তারপরে হচ্ছে তারা পর্যন্ত মোটামুটি অগ্রসর হয়। দেখো এই যে কুষাণ যদি বলা হয় কুশল বংশের প্রতিষ্ঠাতা, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে, এটাকে মনে রাখবে। কুশল, এটা অনেক সময় যে কোনো এক্সাম পয়েন্ট অফ থেকে ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এটা কি রয়েছে, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? কুশাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজল, কুজল কারাকদফিসেস, ঠিক আছে। কুজল কারাকদফিসেস, এরা হচ্ছে কুষাণ বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা। কুজল বংশের প্রতিষ্ঠাতা কে রয়েছে? কুজল কারাকদফিসেস। তিনি তখন একটা কুজল কারাকদফিসেসের সম্বন্ধে কি রয়েছে, কেন আমরা কুজল কারাকদফিসেসটা সম্বন্ধে জানতে পারলাম, না কুজল কারাকদফিসেস একটা মুদ্রা বার করেছিল, সেই একটা মুদ্রা বার করেছিল। কুজল কারাকদফিসেস কি করেছিল, একটা মুদ্রা বার করেছিল। এই কুজল কারাকদফিসেসের পরে তারপরে তার যে ছেলে যে হচ্ছে সিংহাসনে বসে, সেটা হচ্ছে তার যে উত্তরসূরি যে সিংহাসনে বসে, সেটা হচ্ছে ভীম কদফিসেস, ঠিক আছে। ভীম কদফিসেস, ঠিক আছে। এই ভীম কদফিসেস তিনি নিজেকে কি করতেন, জগতের অধিপতি বলে বলতেন।
জগতের অধিপতি, জগতের অধিপতি বলে হচ্ছে তিনি নিজেকে হচ্ছে স্বীকার করতেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে এই যে কুজলকারা কথফিসেস বা কুজলকারা কথফিসেস হয়ে গেল, তারপরে কি রয়েছে ভীম কথফিসেস হয়ে গেল। এখন কথা হচ্ছে কি এর পরে একটা হচ্ছে কি রাজা বসে, সেটার নাম হচ্ছে কি কনিষ্ক। ঠিক আছে, কনিষ্ক। এই কনিষ্ক কি বসে না, কনিষ্ক হচ্ছে 78 খ্রিস্টপূর্বাব্দে 78 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে। ঠিক আছে, 78 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে এবং 78 খ্রিস্টপূর্বাব্দে যে তিনি একটা অব্দ প্রচারণ করেন, খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেনটা বারবার ধরে দেয় যে কনিষ্ক যে জিনিসটা প্রচলন করেছিলেন সেইটার নাম কি, সেটার নাম হচ্ছে শকাব্দ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অনেকবার পরীক্ষায় এসছে যে কনিষ্ক কি প্রচলন করেছিলেন। কনিষ্ক প্রচলন করেছিলেন শকাব্দ। শকাব্দটা কত খ্রিস্টাব্দে প্রচলন করেছিলেন না, কনিষ্ক হচ্ছে কত খ্রিস্টাব্দে প্রচলন করেছিলেন না 78 বিসিতে। 78 বিসিতে হচ্ছে তিনি শকাব্দ প্রচলন করেছিলেন। এবং কনিষ্কর একটা রাজধানী ছিল, কনিষ্কর রাজধানীটার নাম কি না, কনিষ্কর রাজধানীটার নাম হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। ঠিক আছে, পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানী। বুঝতে পেরেছো? তাহলে কনিষ্কের রাজধানীটা কোথায় ছিল, পুরুষপুর বা পেশোয়ার ছিল। সবার কাছে বোঝা যাচ্ছে জিনিসটা? বোঝা যাচ্ছে তো সবার কাছে? সবার কাছে বোঝা যাচ্ছে? যদি কারোর কোশ্চেন থাকে তোমরা কিন্তু এখান থেকে তারপরে তোমরা যদি এ থেকে থাকে তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো, কারণ মাইক্রোফোন অন রয়েছে, তোমরা কিন্তু কোয়ারি করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তাহলে কনিষ্কের কি হচ্ছে 78 বিসিতে তিনি হচ্ছেন শকাব্দ প্রচলন করেন তিনি। আচ্ছা, এবারে কনিষ্ক হচ্ছে কিসের পৃষ্ঠপোষকতা ছিল মনে রাখবে, কনিষ্ক হচ্ছে কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল, খুব ইম্পর্টেন্ট এটা। কনিষ্ক হচ্ছে কিসের পৃষ্ঠপোষক ছিল, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। তার মানে কি, বৌদ্ধ ধর্মটাকে উনি কিন্তু প্রমোট করেছিলেন। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা, খুব ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, কনিষ্কের সময় আমাদের চতুর্থ বৌদ্ধ কাউন্সিলটা হয়েছিল। এবারে বৌদ্ধ কাউন্সিলটা কি রয়েছে, বুদ্ধদেব মারা যাবার পরে বৌদ্ধদের সংঘপাঠ সমিতিটাকে নিয়ে একটা কাউন্সিল হয়েছিল, যেখানে কি হয়েছে গৌতম বুদ্ধের উপদেশগুলোকে, যেমন ধর্মসেবা হয় একটা, ধর্মসভাটাকে কি বলা হয়ে থাকে, কংগ্রিগেশন। এর ইংলিশটাও জেনে রেখে দাও, কোনো ধর্মসভাটাকে কি বলা হয়, কংগ্রিগেশন। ঠিক আছে, কংগ্রিগেশন মানে কি রয়েছে, যে যেখানে সবাই মিলে একটা কিছু ধর্মটাকে নিয়ে আলোচনা করা। বৌদ্ধটা যখন মারা গেল, বৌদ্ধ ধর্মটাকেও নিয়েও কিন্তু এরকম কতগুলো কাউন্সিল করা হয়েছিল, যেখানে তোমার গৌতম বুদ্ধের যে সমস্ত ভক্তরা, তারা গৌতম বুদ্ধের বিভিন্ন রকম বাণীকে প্রচার করেছিল, সেইটাকেই বলা হয় বুদ্ধিস্ট কাউন্সিল। ঠিক আছে, তো এইটা প্রথম যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা, এটা কার সময় হয়েছিল, অজাতশত্রুর সময়। দেখো এই অজাতশত্রু কিন্তু কনিষ্কের মতো বৌদ্ধ ধর্মটাকে খুব ভালোবাসতো। ঠিক আছে, এবং এই অজাতশত্রু কোন বংশের সন্তান ছিল, হর্ষঙ্ক বংশের সন্তান ছিল। এবং এই যে অজাতশত্রুর বাবার নাম কি ছিল, অজাতশত্রুর বাবার নামটা ছিল বিম্বিসার। ঠিক আছে, বিম্বিসারও বৌদ্ধ ধর্মটাকে পৃষ্ঠপোষক ছিলেন, অজাতশত্রু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অজাতশত্রু কোন বংশের সুলতান ছিলেন, হর্ষঙ্ক বংশের সুলতান ছিলেন। এবং ফার্স্ট যে বুদ্ধ কাউন্সিলটা হয় অজাতশত্রুর সময়। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে কোথায় হয়, এটা হচ্ছে কোথায় হয়, এটা হচ্ছে মগধে হয়। ঠিক আছে, মগধে হচ্ছে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়। সেকেন্ড যে বুদ্ধিস্ট কাউন্সিলটা কার সময় হয় না, ব্যাপারটা হচ্ছে কালাশোক। কালাশোক বলে একটা শক জাতীয় রাজা ছিল, তার সময় কিন্তু সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়। ঠিক আছে, থার্ড যে বুদ্ধিস্ট কাউন্সিলটা কোথায় হয়েছিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল পাটলিপুত্রে। এবং এই পাটলিপুত্রে এটা কার সময় হয়েছিল, কার সময় হয়েছিল, এটা অশোকের সময় হয়েছিল। এবং তারপরে যেটা চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়, চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটা কোন সময় হয়েছিল, এই কুষাণ রাজ কনিষ্কের সময়। ঠিক আছে, সেটা কত খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টপূর্বাব্দে। এটা কত নম্বর বুদ্ধিস্ট কাউন্সিল হয়, চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়। এই সময় কি হয়ে যায়, বৌদ্ধরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে তোমার হচ্ছে মহাযান আর একটা হচ্ছে হীনযান। কোশ্চেন আসতে পারে যে কোন বুদ্ধিস্ট কাউন্সিল থেকে বৌদ্ধরা দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, একটা মহাযান আর একটা হচ্ছে হীনযান।
কার সময় থেকে? না কনিষ্কের সময় থেকে। কত খ্রিস্টাব্দে? না 78 খ্রিস্টপূর্বাব্দে। 78 খ্রিস্টপূর্বাব্দে কি হয়ে যায়? না এটাকে দুটো ভাগে হচ্ছে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হয়েছে কি যে এই সময় যেগুলো ছিল, দেখো প্রথম কথা, এর যে কনিষ্কের রাজসভাটা আছে, কনিষ্কের রাজসভাটা কোথায় বললাম? না পুরুষপুর বা পেশোয়ার। ঠিক আছে? পুরুষপুর বা পেশোয়ার ছিল হচ্ছে কনিষ্কের রাজধানী। পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানী। ঠিক আছে? আচ্ছা, এবারে কি হয়েছে যে কনিষ্কের রাজসভায় আরো কিছু কিছু ছিল, যেমন ধরো ছিল অশ্বঘোষ, ঠিক আছে, তারপরে ছিল নাগার্জুন, এরাও কিন্তু, বা তখন কি ছিল, চরক ছিল। এই চরক কি ছিল? চরক হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একজন ছিল। ঠিক আছে? এই অশ্বঘোষ, অশ্বঘোষের একটা ফেমাস রাইটিং হচ্ছে কি, বুদ্ধচারিতা। ঠিক আছে? অশ্বঘোষের একটা ফেমাস রাইটিং কি, বুদ্ধচারিতা। এরাও কিন্তু কনিষ্কের রাজসভায় ছিলেন। ঠিক আছে? আর শুধু তোমাদের এখান থেকে জেনে রাখতে হবে কুষাণ বংশের শেষ সুলতান কে। কুষাণ বংশের শেষ সুলতান হচ্ছে বাসুদেব। ঠিক আছে? তাহলে ইনি কে ছিলেন? না ইনি হচ্ছেন কুষাণ বংশের, কুষাণ বংশের হচ্ছে শেষ হচ্ছে সুলতান। ঠিক আছে? শেষ সুলতান কে ছিলেন? না ছিল বাসুদেব। ঠিক আছে? হয়েছে? বুঝতে পারলে মোটামুটি জিনিসটা? বুঝতে পারলে তো? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? ঠিক আছে? আচ্ছা, ওকে। এবারে তোমরা, হ্যাঁ এবারে শোনো, এবারে কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করব। ঠিক আছে? ঠিক যাকে জিজ্ঞেস করব সে কিন্তু আমাকে আনসারটা দেবে। যাকে জিজ্ঞেস করব সে কিন্তু আনসারটা দেবে, অন্য কেউ কিন্তু আনসারটা দেবে না। ঠিক আছে? তারপরে কোশ্চেনটা যাকে জিজ্ঞেস করব সে কিন্তু আমাকে আনসারটা দেবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন একটা আসছে, এটা আমি প্রথম প্রশ্নটা বলছি, তারপরে কোন ব্যক্তিকে এটা বলতে হবে সেটাও কিন্তু বলে দিচ্ছি, সেই কিন্তু শুধুমাত্র বলবে। তারপরে কিন্তু সে যদি কোনো কারণে তার মাইক্রোফোনটা অফ থাকে বা কোনো কারণে হয়তো ক্লাসের মধ্যে নেই, তাহলে অন্যজন সেটাকে করতে পারে। কিন্তু প্রথম হচ্ছে আমি যাকে ধরবো সে কিন্তু ফার্স্ট বলবে, সে যদি কোনো কারণে বলতে পারলো না দেন পরে অন্যজন ট্রাই করবে। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, কনিষ্করা, ঠিক আছে, বা কুষাণ বংশটা, এটা অ্যাকচুয়ালি একটা বংশ ছিল মিডিল ইস্টে। ওই বংশটার নাম কি? প্রণব নস্কর, তুমি আমাকে আনসারটা দাও। প্রণব নস্কর, তুমি আমাকে আনসারটা দাও, কি হবে আনসারটা? প্রণব নস্কর, তুমি আনসারটা দাও। যেটুকু পড়ালাম তার মধ্যেই থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে, তার বাইরে থেকে কিন্তু কোশ্চেন করা হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, অন করে দিচ্ছি। কিন্তু যাকে জিজ্ঞেস করবো সেই কিন্তু বলবে, ওকে, নাহলে কিন্তু অন্যজন বলবে না। আচ্ছা, প্রণব নস্কর, বলো আনসারটা কি হবে? প্রণব নস্কর। আচ্ছা, শম্পা দাস, বলো তো এই আনসারটা কি হবে? কুষাণরা মধ্য এশিয়ার কোন বংশের শাসক ছিলেন? বলো। শম্পা দাস, আনমিউট করো নিজেকে। শম্পা দাস, আনমিউট করো। শম্পা দাস, আনমিউট করো নিজেকে। তুমি ছিলে না প্রথম থেকে, আচ্ছা, ওকে। আচ্ছা, আহ, লিপিকা দাস, তুমি ছিলে প্রথম থেকে? ছিলে প্রথম থেকে? ওকে। আচ্ছা, এখানে দেখি মোটামুটি কারা কারা ছিল। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি বিদিশা পাল। বিদিশা পাল, তুমি প্রথম থেকে ছিলে তো? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পর থেকে কোশ্চেন করছি, বলো। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাকে বলো, যারা, আশা করি এটা তো অনেকটা পরেই হয়েছে, আহ তৃতীয় যে বুদ্ধ কাউন্সিলটা হয়েছিল, তৃতীয় যে বৌদ্ধ কাউন্সিলটা হয়েছিল, সেটা কার সময় হয়েছিল এবং কোথায় হয়েছিল? আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। ঠিক আছে? যাকে জিজ্ঞেস করবো সে বলবে তৃতীয় যে বুদ্ধিস্ট কাউন্সিলটা কার সময় এবং কোন রাজার সময় হয়েছিল। আচ্ছা, এটা আমাকে বলবে
পূজা মাহাতো, বলো পূজা মাহাতো এর আনসারটা দাও। আচ্ছা, পাটলিপুত্র। আচ্ছা, তুমি এরা মেয়েদের নাম দিয়ে করতে দিয়েছো কেন? তুমি আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, একদম রাইট আনসার হয়েছে, ঠিক আছে। চলো, একদম পাটলিপুত্র হয়েছিল, এবং কোন রাজার সময় হয়েছিল? কোন রাজার সময় পূজা মাহাতো? কোন রাজার সময়? কার সময়? অশোকের সময়। গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে যাকে জিজ্ঞেস করবো সে বলবে। আচ্ছা, এরপরে হচ্ছে কনিষ্ক। কনিষ্ক কত খ্রিস্টাব্দে শকাব্দ রচনা করেন? কনিষ্ক কত খ্রিস্টাব্দে? শুভজিৎ রায় আমাকে এই আনসারটা দাও। কনিষ্ক কত খ্রিস্টাব্দে শকাব্দ রচনা করেন? শুভজিৎ রায় আনসারটা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যখন তোমাকে জিজ্ঞেস করবো 78 BC, লিপিকা যখন তোমাকে জিজ্ঞেস করবো তখন আনসার দিয়ে দেবে, তার আগে আনসার দেবে না, ঠিক আছে? যখন তোমাকে জিজ্ঞেস করবো তখন তুমি। ও, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের জিনিসটা যে প্রশ্নটা করে রেখেছিল সেটা ক্লিয়ার হয়েছে তো? বিসিটা হচ্ছে মানে কি বিফোর ক্রাইস্ট। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে। হ্যাঁ, বিফোর ক্রাইস্ট মানে হচ্ছে মানে খ্রিস্টাব্দ। হ্যাঁ, 78 BC মানে যিশু খ্রিস্টের জন্মের 78 ইয়ার্স, ঠিক আছে। বিফোর ক্রাইস্ট মানে কথাটা এটাই বলছে, মানে খ্রিস্টাব্দ, ঠিক আছে, খ্রিস্টপূর্ব আর। আচ্ছা, এরপরে বলো। এরপরে বলো হচ্ছে কার সময় থেকে, কার সময় থেকে বৌদ্ধরা মহাযান এবং হীনযান দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল? কার সময় থেকে বৌদ্ধরা মহাযান এবং হীনযান দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল? বিদিশা আমাকে আনসারটা দাও। বিদিশা আমাকে আনসারটা দাও। বিদিশা আনসারটা দাও। কার সময় থেকে বৌদ্ধরা মহাযান এবং হীনযান দুটো ভাগে বিভক্ত হয়ে গেছিল? বিদিশা পাল, আনসারটা দাও। আচ্ছা আচ্ছা, বিদিশা পাল মনে হচ্ছে নেই। আচ্ছা, আমাকে এরপরে আনসারটা দাও হচ্ছে ইমতিয়াজ খান। ইমতিয়াজ খান, আনসারটা দাও। কনিষ্কের সময় থেকে, ঠিক আছে, ওকে। তো সবাই কনসেন্ট্রেট করো, আমি কিন্তু কিছুটা করে পড়াবো, কিছুটা কিন্তু কোনো প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞেস করবো, সো খুব ভালো করে মন, হ্যাঁ, মন দিয়ে কিন্তু ক্লাসটাকে করো। হ্যাঁ, শুনে রাখো, এটা হচ্ছে কনিষ্করা কোথায় ছিল, আমি প্রথমেই ক্লাসে বলেছিলাম না, মধ্য এশিয়ার তারা ইউচি জাতির একটা শাখা। মধ্য এশিয়ার হচ্ছে ইউচি জাতির একটি শাখা, ঠিক আছে। মধ্য এশিয়ার ইউচি জাতির শাখা, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের কিছু শিল্পরীতি বলেছিলাম, মানে যখন কুষাণ সাম্রাজ্যটা হয়েছিল তখন কিছু শিল্পরীতি বিকাশ করেছিল, সেই শিল্পরীতি থেকেও কিছু কিছু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, দেখো। এইটা প্রচুর 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 বার কোশ্চেন আসে। গান্ধার শিল্পরীতি, গান্ধার শিল্পরীতি। যাদের আনমিউট আছে মিউট করো, আনমিউট যাদের আছে মিউট করো, আনমিউট যাদের আছে জিয়াউল মোস্তফা নিজেকে মিউট করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো কি হচ্ছে দেখো, গান্ধার শিল্পরীতি। হ্যাঁ, তো গান্ধার শিল্পরীতিটা কি রয়েছে? গান্ধার শিল্পরীতির কারা পৃষ্ঠপোষক ছিল? প্রথম কথা, গান্ধার শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিল হচ্ছে কুষাণ, বা তোমাদের যেটা পড়ালাম, ঠিক আছে, কুষাণরাও ছিল। আর গান্ধার শিল্পরীতির কারা পৃষ্ঠপোষক ছিল? শকরা। তাহলে শক আর কুষাণ তারা দুজন ছিল গান্ধার শিল্পরীতির পৃষ্ঠপোষক।
আচ্ছা, এবারে কি হচ্ছে, এই যে গান্ধার শিল্পরীতিটা কিভাবে তৈরি হয়েছিল? দুটো শিল্পরীতিকে সংমিশ্রণ করে তৈরি হয়েছিল। কি কি? অনেকবার এই কোশ্চেনটা আসে। কি কি? একটা হচ্ছে ভারতীয় আর একটা হচ্ছে গ্রিক রোমান। ঠিক আছে, ভারতীয় আর গ্রিক রোমান শিল্পরীতির বৈশিষ্ট্যটা হচ্ছে গান্ধার শিল্পরীতি। ঠিক আছে, তাহলে গান্ধার শিল্পরীতিতে কোন দুটো শিল্পরীতির বৈশিষ্ট্য দেখা যায়? ভারতীয় শিল্পরীতির বৈশিষ্ট্য দেখা যায়, প্লাস হচ্ছে গ্রিক রোমান শিল্পরীতির বৈশিষ্ট্যটাও দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এই যে ভারতীয়, আমি বলছি যে গান্ধার শিল্পরীতির যে বৈশিষ্ট্যটা ভারতীয় আর গ্রিক রোমান শিল্পরীতির বৈশিষ্ট্য, তো এইটার অ্যাকচুয়ালি মধ্যা কথা কি? ভারতীয় আর গান্ধার, এটাকে কোন বিষয়টাকে নিয়ে করা হয়েছে? এর মূল বিষয় হচ্ছে মহাযান বৌদ্ধ। তার মানে গান্ধার শিল্পরীতিটা কোন ধর্মটাকে পৃষ্ঠপোষক করে, কোন ধর্মটাকে প্রমোট করে? সেই ধর্মটার নাম কি? বৌদ্ধ ধর্ম। আর গান্ধার শিল্পরীতিটা কোন দুটো শিল্পরীতিকে বৈশিষ্ট্য রয়েছে? একটা ভারতীয় আর একটা হচ্ছে গ্রিক রোমান। ঠিক আছে, তো এই হয়ে গেল গান্ধার শিল্পরীতি। নেক্সট হচ্ছে দেখো মথুরা শিল্পরীতি। মথুরা শিল্পরীতি, ঠিক আছে, মথুরা শিল্পরীতি। এই মথুরা শিল্পরীতিতে কি বলা হচ্ছে না, কনিষ্কের যদি কোনোদিনও কোনো ছবি ইতিহাস বইতে দেখা যায়, সেখানে হচ্ছে একটা মস্তকবিহীন ছবি রয়েছে। মস্তকবিহীন ছবি রয়েছে। এই ছবিটা কোন শিল্পরীতিটাকে অনুসরণ করে করা হয়েছিল? মথুরা শিল্পরীতিটাকে অনুসরণ করে করা হয়েছিল। ঠিক আছে, মথুরা শিল্পরীতিটাকে অনুসরণ করে করা হয়েছিল। তো এই দুটো শিল্পরীতি মোটামুটি জানলেই হবে। কনিষ্ক সম্বন্ধে আর বিশাল কিছু কোশ্চেন আসে না। এই কোশ্চেনটা আসে যে অশ্বঘোষ হচ্ছে কার সভাকবি ছিলেন, তোমার হচ্ছে কি বেশ বলে চরক হচ্ছে কার হচ্ছে সভাকবি, কার হচ্ছে রাজসভায় ছিলেন। তো সেটাকে তোমার আনসার কি হবে? কুষাণ রাজ কনিষ্কের সময়। ঠিক আছে, অশ্বঘোষের নামটা কি রয়েছে? বুদ্ধচরিত। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা পড়াবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে গুপ্ত ডাইনেস্টি। গুপ্ত ডাইনেস্টি, এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। ঠিক আছে, প্রথম কথা যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা কি রয়েছে না, ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ হচ্ছে গুপ্ত ডাইনেস্টি। ঠিক আছে, গুপ্ত ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। তাহলে গুপ্ত ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে রয়েছে না, শ্রীগুপ্ত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে রয়েছে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। ঠিক আছে, এই শ্রীগুপ্ত হচ্ছে, শ্রীগুপ্তর পরে কে বসে? শ্রীগুপ্ত থেকে সেরম বেশি কিছু নয়। শ্রীগুপ্তর পরে কোন রাজা হচ্ছে গুপ্ত বংশের সিংহাসনে বসে না, এর একটু নামটা একটু অন্যরকম, ঘটোৎকচ গুপ্ত। ঠিক আছে, ঘটোৎকচ হচ্ছে গুপ্ত। ঠিক আছে, তাহলে শ্রীগুপ্ত হলো, তারপর হচ্ছে ঘটোৎকচ গুপ্ত হলো। এই ঘটোৎকচ গুপ্তের পরেই যে রাজা সিংহাসনে বসে তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নয়, ইনি কিন্তু গুপ্ত বংশের সুলতান। ঠিক আছে, তাহলে শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত একটা উপাধি নিয়েছিল, সেই উপাধিটার নাম কি? প্রথম চন্দ্রগুপ্ত একটা উপাধি ধারণ করেছিল, সেই উপাধিটার নাম কি? খুব ইম্পর্টেন্ট, মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ, কি উপাধিটা রয়েছিল? মহারাজা ধীরাজ। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করেছিল না, লিচ্ছবির রাজকন্যা, লিচ্ছবির রাজকন্যা কুমারী দেবীকে বিবাহ করেছিল। কাকে বিবাহ করেছিল না, লিচ্ছবি বলে একটা জায়গা রয়েছে বৈশালীতে আছে, যেখানে তোমার বর্ধমান মহাবীরের জন্ম হয়েছিল। ওই লিচ্ছবির একটা রাজকন্যা ছিল। ঠিক আছে, লিচ্ছবির রাজকন্যা ছিল, লিচ্ছবির রাজকন্যাটার নাম কি? কুমারী দেবী। ঠিক আছে, এই কুমারী দেবীকে বিবাহ করেছিলেন। ঠিক আছে, যার ফলে তখনকার যে মুদ্রাগুলো প্রচলন করা হতো, সেখানে কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত আর লিচ্ছবির রাজকন্যা কুমারী দেবী, তাদের কিন্তু যুগ্ম ছবি একটা থাকতো, যুগ্ম ছবি দিয়ে তখনকার দিনে মুদ্রাগুলোকে খোদাই করা হতো। ঠিক আছে, এরপরে যেটা থাকে, প্রথম চন্দ্রগুপ্ত থেকে সেরকম বেশি কিছু আর জানার নেই। প্রথম চন্দ্রগুপ্তের পরে যে রাজা সিংহাসনে বসে, প্রথম চন্দ্রগুপ্তের পরে যেটা বসে, তিনি হচ্ছেন কি রয়েছে, সমুদ্রগুপ্ত। ঠিক আছে, সমুদ্রগুপ্ত। শোনো, সমুদ্রগুপ্ত থেকে প্রথম কথা অনেক কিছু কোশ্চেন আসে। প্রথম কথা, একে কাকে ইন্ডিয়ান নেপোলিয়ান বলা হয়? ইন্ডিয়ান নেপোলিয়ান কাকে বলা হয়? ঠিক আছে, ইন্ডিয়ান নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। এছাড়াও তাকে আর একটা কথা বলা হয় যে 100 একটা কি রয়েছে, 100 যুদ্ধের বীর পুরুষ।
100 যুদ্ধের বীর 100 যুদ্ধের বীর পুরুষ কাকে বলা হয়? 100 যুদ্ধের বীর পুরুষ এই সমুদ্রগুপ্তকে বলা হয়। ঠিক আছে, এই সমুদ্রগুপ্তই হচ্ছে একমাত্র রাজা যিনি দাক্ষিণাত্য পর্যন্ত আমাদের কিন্তু জয় করেছিলেন। ঠিক আছে, দাক্ষিণাত্য পর্যন্ত কিন্তু জয় করেছিলেন এই সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এবং এই সমুদ্রগুপ্ত সম্বন্ধে আমাদের কোথা থেকে জানতে পারা যায়? না, তারই একটা সভাকবি ছিল, সেইটা কি ছিল? হরিসেন। এই হরিসেনের একটা প্রশস্তি রয়েছে, সেই প্রশস্তিটার নাম কি? না এলাহাবাদ প্রশস্তি। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অনেকবার পরীক্ষায় আসে। এলাহাবাদ প্রশস্তিটা হচ্ছে কার লেখা, বা এলাহাবাদ প্রশস্তিটা কোন রাজাকে ডিনোটস করে করা হয়েছে? তাহলে এলাহাবাদ প্রশস্তিটা কার লেখা? হরিসেনের রয়েছে। এলাহাবাদ প্রশস্তিটা কোন রাজাকে ডিনোটস করে করা হয়েছে? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত রয়েছে। ঠিক আছে, এছাড়া সমুদ্রগুপ্ত নিজে কি ছিল? সমুদ্রগুপ্ত নিজের চিত্রকলার প্রতি অনুরাগী ছিল, সমুদ্রগুপ্ত নিজের সাহিত্যের প্রতি অনুরাগী ছিল। সেই জন্য সমুদ্রগুপ্তকে আমরা আর একটা কথা কি বলতে পারি? কবিরাজ কথাটাও বলতে পারি। ঠিক আছে, তার একটা মূর্তি রয়েছে, যেটা বিনা বাদনরত মূর্তি রয়েছে, তাকে কবিরাজ উপাধি বলা হয়। তাহলে আর একটা কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়, তাকে কি বলা হয়? 100 যুদ্ধের বীরপুরুষ বলা হয়। আর একটা কি বললাম? কবিরাজ উপাধি নেওয়া হয়। ঠিক আছে, কবিরাজ উপাধিটা তাকে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে তাহলে কি হলো? তাকে কবিরাজ উপাধিটা দেওয়া হলো। এরপরে তোমার প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত সম্বন্ধে আর সেরকম বেশি কিছু নেই। আর সমুদ্রগুপ্ত থেকে আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে সমুদ্রগুপ্ত কি রয়েছে? প্রথম রাজা যিনি কিনা দাক্ষিণাত্য কিন্তু জয় করেছিলেন। যিনি কিন্তু দাক্ষিণাত্য জয় করেছিলেন সেটা কে রয়েছে? না সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আছে, সেই সমুদ্রগুপ্তের পরে যে রাজাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি রয়েছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হতো? না, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কাকে বলা হতো? বিক্রমাদিত্য বলা হতো। ঠিক আছে, বিক্রমাদিত্য বলা হতো, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো। এর রাজসভায় কি ছিল? রাজসভায় হচ্ছে 9টা হচ্ছে রত্ন ছিল। ঠিক আছে, 9টা রত্নর মধ্যে কি রয়েছে? আর্যভট্ট রয়েছে, তারপর হচ্ছে তোমার বরাহমিহির রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্যভট্ট রয়েছে, বরাহমিহির রয়েছে। ঠিক আছে, এরকম করে 9টা রত্ন ছিল। তারপর কালিদাস রয়েছে, তারপরে হচ্ছে তোমার ধৈ রয়েছে। এরকম করে টোটাল হচ্ছে 9টা জেমস ছিল, 9টা বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারের ছিল। জিনিসগুলো যেগুলো জানা দরকার আছে সেটাকে আমি তোমাদেরকে বলে দিই। যেমন প্রথম কথা হচ্ছে কি, যে কালিদাস, অনেক সময় খুব ইম্পর্টেন্ট, যে কালিদাসের লেখা কি কি বই রয়েছে। কালিদাসের লেখা কি কি বই রয়েছে খুব ইম্পর্টেন্ট। দেখো, কালিদাসের লেখা প্রথম যে বইটা রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম। কি রয়েছে? অভিজ্ঞান শকুন্তলম। তারপরে কি রয়েছে? কুমারা সম্ভবন। কুমারা সম্ভবন। ঠিক আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি রয়েছে? ঋতু সামহারা। ঋতু সামহারা, প্রত্যেকটা বইকে তোমাদের মনে রাখতে হবে। অভিজ্ঞান শকুন্তলম রয়েছে, কুমারা সম্ভবন রয়েছে, ঋতু সামহারা রয়েছে, 4 নম্বর হচ্ছে মেঘদূতম রয়েছে। 4 নম্বর কি রয়েছে? মেঘদূতম। তোমাদের কোশ্চেন দিয়ে দেবে যে এই 4টে বইয়ের মধ্যে কোন বইটা কালিদাসের লেখা নয়। তাহলে তোমাদের 4টে বই কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। কি কি প্রথম বললাম? একটা অভিজ্ঞান শকুন্তলম বললাম, একটা কুমারা সম্ভবন বললাম, আর একটা হচ্ছে ঋতু সামহারা বললাম, আর একটা হচ্ছে মেঘদূতম বললাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, হয়েছে। আমি কিন্তু কোশ্চেন করব, ঠিক আছে, তৈরি থাকো। যেটা হবে সেটা থেকে কিন্তু কোশ্চেন করব, খুব ভালো করে শোনো। তাহলে কালিদাসের লেখা কি কি বই রয়েছে? অভিজ্ঞান শকুন্তলম, কুমারা সম্ভবন, ঋতু সংহারা, হচ্ছে মেঘদূতম। আচ্ছা, এরপরে একটা জেমসের কথা তোমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথায়, সেটা কি রয়েছে? ধন্বন্তরী। কি নাম রাখতে হবে? ধন্বন্তরী। হ্যাঁ, ধন্বন্তরী। এই ধন্বন্তরী কি করতেন? না, ধন্বন্তরী হচ্ছে ঔষধ। ঠিক আছে, ঔষধ বা আয়ুর্বেদ শাস্ত্রের যদি জনক বলা যেতে পারে, তাহলে হচ্ছে এই ধন্বন্তরী। ঠিক আছে, তারপরে হচ্ছে কি রয়েছে? বরুচি। বরুচি, বরুচি কি রয়েছে? ব্যাকরণ শাস্ত্রের হচ্ছে জনক রয়েছে। তারপরে হচ্ছে কি রয়েছে? আর একটা রয়েছে বেতাল ভট্ট। বেতাল ভট্ট। বেতাল ভট্ট কোথাকার রয়েছে?
জাদুবিদ্যা, ঠিক আছে। দেখেছো এক একটা ট্যালেন্ট। ধন্বন্তরী, ধন্বন্তরী কথাটা বলে না, আমরা ওষুধের সময় এরকম বলতে পারি ডাক্তার কি ধন্বন্তরী নাকি, যে একবার খেলেই ভালো হয়ে যাবে। তাহলে আমরা সবসময় দেখবে এরকম, কারো যদি রোগটা ভালো হয় তাকে একটা ওষুধ দেওয়া হলো, তারপর আমরা বলতে পারি যে আরে বাবা এত তো ওষুধ খাওয়া হচ্ছে তাহলে কেন কমছে না, তখন দেখবে আমরা এই কথাটা ইউজ করি যে ডাক্তার কি ধন্বন্তরী নাকি, যে দুম করে দিলাম আর সঙ্গে সঙ্গে কমে গেল। হ্যাঁ, তো তখন এই ধন্বন্তরী কার সবাই ছিল না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সবাই। ধন্বন্তরীর নাম হচ্ছে যিনি হচ্ছেন ঔষধি বা আয়ুর্বেদ শাস্ত্রের হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্রটাকে প্রমোট করেছিলেন। বরুচি কি ছিলেন না ব্যাকরণ ছিল। বেতাল ভট্ট কি শেখাতেন, জাদুবিদ্যা। এবং যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দুজন ছিল, একটা হচ্ছে কি রয়েছে আর্যভট্ট রয়েছে, আর একটা হচ্ছে বরাহমিহির রয়েছে, ঠিক আছে। আর্যভট্ট রয়েছে, আর একটা হচ্ছে কি রয়েছে তোমার বরাহমিহির রয়েছে, ঠিক আছে হয়েছে। এখন দেখো প্রথম কথা দুটোই তোমাকে জিনিসটা জানতে হবে, যে প্রথম কথা হচ্ছে বরাহমিহিরের একটা গ্রন্থ, হ্যাঁ এটা হচ্ছে মনে রাখবে, আর্যভট্টের যে গ্রন্থটার নাম সেইটার নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত। আর যে বরাহমিহির যে গ্রন্থটা রচনা করেছিল সেই বরাহমিহিরের গ্রন্থটা হচ্ছে কি যে পঞ্চ সিদ্ধান্ত, পঞ্চ সিদ্ধান্ত, ঠিক আছে। তাহলে কি বললাম, একটা সূর্য সিদ্ধান্ত আর একটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত। এই পঞ্চ সিদ্ধান্তটাকে আর একটা কথা কি বলা হয়, বৃহৎ সংহিতা, বৃহৎ সংহিতা, ঠিক আছে। তাহলে প্রথম কথা আর্যভট্টের গ্রন্থের নামটা কি রয়েছে সূর্য সিদ্ধান্ত, আর বরাহমিহিরের গ্রন্থের নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত। কোনোদিন যেন না ভুল হয়, আমরা কিন্তু জিনিসটাকে গুলিয়ে ফেলি, এটাকে পঞ্চ করে দিই এটাকে সূর্য করে দিই। বারবার ধরে মাথায় রাখতে হবে আর্যভট্টটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত আর বরাহমিহির হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত বা বৃহৎ সংহিতা, ঠিক আছে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত বা বৃহৎ সংহিতা, ওকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে তোমার এই সময় যেটা গুপ্ত যুগে রচিত হয়েছিল, মুদ্রা রাক্ষস, খুব ইম্পর্টেন্ট। মুদ্রা রাক্ষস অনেকবার পরীক্ষায় আসে। এই মুদ্রা রাক্ষসটা কার কার লেখা হচ্ছে, বিশাখ দত্ত, বিশাখ দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম কথা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আর একটা কথা আমরা কি বলতে পারি, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা আর একটা কথা কি বলতে পারি, বিক্রমাদিত্য বলতে পারি। এই বিক্রমাদিত্যটাকে আমরা আর একটা কথা কি বলতে পারি, সকারি বিক্রমাদিত্য। কেন সকারি বিক্রমাদিত্য বলা হয়, কারণ ইনি শকদেরকে দমন করেছিলেন, ইনি শকদেরকে দমন করেছিলেন বলে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলতে পারি, বিক্রমাদিত্য বা সকারি বিক্রমাদিত্য। সকারি বিক্রমাদিত্য কেন বলা হয়, যেহেতু ইনি শকদেরকে দমন করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, সো এবারে একটুখানি রেডি হয়ে যাও, এবারে একটুখানি রেডি হয়ে যাও। আচ্ছা, এবারে আমাকে বলো যে সমুদ্রগুপ্তের কোন প্রশস্তি থেকে বা কোন জায়গা থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানতে পারি, ঠিক আছে। যাকে জিজ্ঞেস করব সে আনসারটা করবে, যাকে জিজ্ঞেস করবে দোলন মাহাতো, দোলন মাহাতো তুমি এই আনসারটা করো যে সমুদ্রগুপ্তের কথা কোন প্রশস্তিতে লেখা রয়েছে এবং সেই প্রশস্তিটা কার, বলো। দোলন মাহাতো, নিজেকে আনমিউট করো, আনমিউট করে আনসারটা দাও, নিজেকে আনমিউট করো, নিজেকে আনমিউট করে আনসারটা দাও। অনেকে কিন্তু হ্যান্ড রেজ করে আছে, অনেকে হ্যান্ড রেজ করে আছে, সবাই কিন্তু আনসারটাকে বলার জন্য রেডি আছে, ঠিক আছে। দোলন মাহাতো তুমি নিজেকে আনমিউট করো, বলো। আচ্ছা, শম্পা দাস, শম্পা দাসের আনসারটা করো তো, শম্পা দাসের আনসারটা করো। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি হচ্ছে বা কোন ছিল না। আচ্ছা, এবারে বলো, এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন রয়েছে, যে ব্যাপারটা হচ্ছে 100 যুদ্ধের বীর পুরুষ, 100 যুদ্ধের বীর পুরুষ কাকে বলা হয়, এটা তোমরা আমাকে বলবে। মদন মোহন পাল, মদন মোহন পাল বলো 100 যুদ্ধের বীর পুরুষ কাকে বলা হয়। হুম, 100 যুদ্ধের বীর পুরুষ, গুড। 100 যুদ্ধের বীর পুরুষটা কাকে বলা হয় না সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে কি বলা হয়, 100 যুদ্ধের হচ্ছে বীর পুরুষ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে বলো যে এরপরে যাকে জিজ্ঞেস করবো সে বলবে, ঠিক আছে।
আচ্ছা, ইমতিয়াজ খান। ইমতিয়াজ খান তুমি বলো জাদুবিদ্যা, এই যে 9টা জেমস ছিল, 9টা জেমসের মধ্যে জাদুবিদ্যা কার রচনা? হ্যাঁ, বেতাল ভট্টর হচ্ছে জাদুবিদ্যা হচ্ছে রচনা, ঠিক আছে। আচ্ছা, হলো। আচ্ছা, এবারে কাকে বলা হতো? এবারে যে কোশ্চেনটা আছে, লিপি চক্রবর্তী বলো, তুমি বলো যে আমাদের সকারি কাকে বলা হয়? সকারি কাকে বলা হয়? হ্যাঁ, সকারি। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যকে আমরা কি বলতে পারি? সকারি বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর একটা মোস্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটাকে হয়তো মিস করে গেছিলাম, তার সাথে আমি একটু বলে দিই যে এখানে আর একটা ব্যাপার ইম্পর্টেন্ট, যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন বিদেশি পর্যটক ভারতে আসে? ফাহিয়েন। খুব ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে তখন ভারতবর্ষে এসেছিল, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে ভারতবর্ষে এসেছিল? ফাহিয়েন কিন্তু ভারতবর্ষে এসেছিল, ঠিক আছে। এরপরে এরপরে যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে গেল, তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে এরপরে যেটা রয়েছে ফার্স্ট কুমারগুপ্ত, ঠিক আছে। ফার্স্ট কুমারগুপ্ত, ঠিক আছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তর পরে যেটা থাকবে সেটা হচ্ছে ফার্স্ট কুমারগুপ্ত, ঠিক আছে। ফার্স্ট কুমারগুপ্ত কি ছিল না, ফার্স্ট কুমারগুপ্ত ইনি হচ্ছেন একটা উপাসক ছিলেন। প্রথম কথা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট কুমারগুপ্ত কিসের উপাসক ছিলেন? কার্তিকের উপাসক ছিলেন, কার্তিকের উপাসক ছিলেন। তার মানে কি, ফার্স্ট কুমারগুপ্ত কার পুজো করতেন? কার্তিকের পুজো করতেন, ঠিক আছে। ফার্স্ট কুমারগুপ্ত যে টাইটেলটা ছিল, সেই টাইটেলটার নাম কি? ফার্স্ট কুমারগুপ্তের টাইটেলটার নাম ছিল মহেন্দ্রাদিত্য, ঠিক আছে। তাহলে ফার্স্ট কুমারগুপ্তর পরে ফার্স্ট কুমারগুপ্ত কার উপাসক ছিল? কার্তিকের উপাসক ছিল, এবং ফার্স্ট কুমারগুপ্তের টাইটেলটা কি ছিল? মহেন্দ্রদিত্য। আচ্ছা, ফার্স্ট কুমারগুপ্ত একটা খুব বড় কাজ করেছিলেন। খুব বড় কাজ বলতে কি করেছিলেন? খুব ইম্পর্টেন্ট না, আমাদের একটা বিহারে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি কিন্তু তৈরি করেছিলেন ফার্স্ট কুমারগুপ্ত। আচ্ছা, তৈরি কে করেছিলেন? নালন্দা ইউনিভার্সিটি তৈরি কে করেছিলেন? না, নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন হচ্ছে ফার্স্ট কুমারগুপ্ত, ঠিক আছে। খুবই ভালো জিনিস, খুবই ভালো। অনেক বিদেশিরা তারা পড়তে আসতো, ঠিক আছে। এবং এই নালন্দা ইউনিভার্সিটিতে কি ছিল? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বলে একটা পণ্ডিত ছিল। নাম কি রয়েছে? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ঠিক আছে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বলে একটা পণ্ডিত ছিল, যিনি কিন্তু নালন্দা ইউনিভার্সিটিতে উনি পড়াতেন, ঠিক আছে। ইনি বৌদ্ধ ধর্মের হচ্ছে পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো কথা হচ্ছে কি, নালন্দা ইউনিভার্সিটিটাকে তৈরি করেছে জানলে কুমারগুপ্ত, কিন্তু এটাও তো ঠিক যে নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস হয়ে গেছে। তাহলে এবারে আমাদের এটা যেমন জানি যে নালন্দা ইউনিভার্সিটি কি করে তৈরি হয়েছিল, এবারে আমরা এটা জানি নালন্দা ইউনিভার্সিটিটা ধ্বংস কে করেছিল। মনে রাখবে, নালন্দা ইউনিভার্সিটিটা ধ্বংস করেছিল হচ্ছে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি এ হচ্ছে নালন্দা ইউনিভার্সিটিটাকে ধ্বংস করেছিল। এই বখতিয়ার খলজিরা কোথা থেকে পেলেন? না, বখতিয়ার খলজিরা কোথা থেকে পেলেন? ইনি হচ্ছেন আমাদের যে সুলতানি সাম্রাজ্যটা রয়েছে, যেখান থেকে শুরু হচ্ছে দাস বংশ, ঠিক আছে। এই দাস বংশের একটা সুলতান ছিলেন হচ্ছেন কুতুবুদ্দিন আইবক। দাস বংশের একটা সুলতান হচ্ছে কুতুবুদ্দিন আইবক। হুম। তো এই কুতুবুদ্দিন আইবকের হচ্ছে একজন সেনাপতি ছিল, তার নাম হচ্ছে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কেন নালন্দা ইউনিভার্সিটিটাকে ধ্বংস করেছিলেন? যখন তিনি নালন্দা ইউনিভার্সিটিতে গেছিলেন, তখন বললেন যে আমি হচ্ছে তোমাদের হচ্ছে প্রফেসর। তো বখতিয়ার খলজি ভেবেছিল যে না, আমি যখন নালন্দা ইউনিভার্সিটিতে যাব, আমাকে সবাই সম্মান করবে, কারণ আমি একজন সেনা প্রধান, তা আমাকে সবাই সম্মান করবে। কিন্তু নালন্দা ইউনিভার্সিটির মানুষ এতটাই ছিল, মানে এতটাই তারা পড়াশোনার দিকে বা এর দিকে তারা এতটাই অ্যাটেন্টিভ ছিল, যে তাদের ওইসব করার মতো তাদের সময় নেই।
সেইটা বখতিয়ার খলজির খুব খারাপ লেগেছিল, সেই জন্য উনি নালন্দা ইউনিভার্সিটিটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলেন, ঠিক আছে। এবং ওই যে নালন্দা ইউনিভার্সিটির যতগুলো বই রয়েছে ওই বইগুলোকে টোটাল পোড়াতেই মোটামুটি 3 দিন সময় লেগেছিল। যতগুলো ওখানে বই রয়েছে বা যেগুলো বই ওখানে রাখা রয়েছে সেই বইগুলোকে পড়াতেই হচ্ছে মোটামুটি 3 দিন সময় লেগেছিল। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট যে নালন্দা ইউনিভার্সিটিটা কার সময় তৈরি হয়েছিল, ফার্স্ট কুমারগুপ্ত তৈরি করেছিলেন, এবং নালন্দা ইউনিভার্সিটিটা কে ধ্বংস করেছিল, সেটা কে করেছিল না বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি হচ্ছে নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করেছিল, ঠিক আছে। আচ্ছা, এছাড়া এই যে ফার্স্ট কুমারগুপ্ত তিনি কি করতেন না আমাদের অশ্বমেধ যজ্ঞ করতেন, ঠিক আছে। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে আমাদের ফার্স্ট কুমারগুপ্ত হচ্ছে করতেন, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা ফার্স্ট কুমারগুপ্তর পরে যেটা ইম্পর্টেন্ট, বা ফার্স্ট কুমারগুপ্ত থেকে এটা একটা আছে, এরপরে যেটা ফার্স্ট কুমারগুপ্তর পরে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে স্কন্দগুপ্ত। অনেকবার পরীক্ষা কোশ্চেনটা আসে স্কন্দগুপ্ত, ঠিক আছে, ঠিক আছে। এই স্কন্দগুপ্তের একটা বিরাট কৃতিত্ব রয়েছে। যেমন আমাদের ফার্স্ট কুমারগুপ্ত হচ্ছে কি করেছিল যে আমাদের এটাকে ধ্বংস করে দিয়েছিল, নালন্দা ইউনিভার্সিটিটাকে ধ্বংস করে দিয়েছিল। এই স্কন্দগুপ্ত কি করেছিল না স্কন্দগুপ্ত হচ্ছে হুন আক্রমণটাকে প্রতিহত করেছিল, ঠিক আছে। তাহলে স্কন্দগুপ্ত কি করেছিল, হুন আক্রমণটাকে প্রতিহত করেছিল। যে হুনরা যে আসতো সেই হুন আক্রমণটাকে প্রতিহত করেছিল কে না স্কন্দগুপ্ত, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এইবারে কথা হচ্ছে কি যে গুপ্ত যুগে কিছু প্রশাসনিক ব্যবস্থাটা সম্বন্ধে বলি। কি আছে গুপ্ত যুগে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, গুপ্ত যুগে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, ঠিক আছে। কি কি ছিল দেখো, প্রথম কথা কি কি উপাধি গ্রহণগুলো করতো গুপ্ত যুগে। প্রথম কথা হচ্ছে পরমেশ্বর উপাধি গ্রহণ করত, ঠিক আছে। তারপরে কি উপাধি গ্রহণ করতো, মহারাজা ধীরাজ উপাধিটা গ্রহণ করত, ঠিক আছে। এবং তার সাথে আর একটা যে উপাধিটা রয়েছে সেটা হচ্ছে পরম ভট্টারক, পরম ভট্টা পরম ভট্টারক, ঠিক আছে। এই তিনটি উপাধিটা কিন্তু হচ্ছে গ্রহণ করেছিল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, প্রথম কথা পরমেশ্বর রয়েছে, তারপর মহারাজা ধীরাজ রয়েছে, বা পরম ভট্টারক, এরা হচ্ছে উপাধিটা গ্রহণ করেছিল। আচ্ছা, এবারে গুপ্ত যুগে আর একটা কি রয়েছে, গুপ্ত যুগে আর কি রয়েছে না গুপ্ত যুগের সাহিত্যটা কি ছিল, গুপ্ত যুগের সাহিত্যটা কি ছিল না গুপ্ত যুগের সাহিত্যটা ছিল হচ্ছে প্রধান সাহিত্যটা কি ছিল না প্রধান সাহিত্যটা ছিল হচ্ছে সংস্কৃত, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওদের প্রধান ভাষা কি ছিল, গুপ্ত যুগের প্রধান ভাষাটা কি ছিল সংস্কৃত, ঠিক আছে। এবং তারপরে কিছু নতুন লিপিও হয়, সেই নতুন লিপিগুলো কি কি রয়েছে, ঠিক আছে, নতুন লিপিগুলো কি কি রয়েছে, যেমন ধরো হচ্ছে নারসি রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে নারসিদি রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সংস্কৃত রয়েছে, তারপরে হচ্ছে এটা রয়েছে নারদ স্মৃতি, হ্যাঁ লিখে দিচ্ছি, নারদ স্মৃতি, বুঝতে পেরেছো, নারদ স্মৃতি। তার সঙ্গে আরো কি কি আছে, আরো কি কি করেছিল, পরাশর স্মৃতি, কি আছে পরাশর স্মৃতি, ঠিক আছে। তাহলে প্রথম লিপিটা কি লিখেছিল নারদ স্মৃতি, তারপর হচ্ছে পরাশর স্মৃতি, তারপরে কি রয়েছে কি স্মৃতি রয়েছে, এটার নাম হচ্ছে কাত্যায়ন স্মৃতি, কি রয়েছে কাত্যায়ন স্মৃতি, ঠিক আছে। এবং হচ্ছে কি রয়েছে বৃহৎ স্মৃতি, ঠিক আছে, বৃহৎ স্মৃতি। তাহলে এই যে চারটে লিপি হচ্ছে ওনারা হচ্ছে আমাদের কি হচ্ছে গুপ্ত বংশ হচ্ছে রচনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আর কতগুলো জিনিস আমাদের এখান থেকে জানা দরকার আছে। যেমন তোমাদেরকে একটা কথা বললাম, আচ্ছা তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই বলেছিলাম, বলতো সূর্য সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্তটা কার লেখা, সূর্য সিদ্ধান্তটা কার লেখা, সূর্য সিদ্ধান্ত, হ্যাঁ ইয়েস ভেরি গুড, আবার লিপি তুমি এটাকে গন্ডগোল করছো। সূর্য সিদ্ধান্তটা তো হচ্ছে আর্যভট্টের লেখা, সূর্য সিদ্ধান্তটা হচ্ছে আর্যভট্টের লেখা, আর যেটা যে হ্যাঁ,
সূর্য সিদ্ধান্তটা হচ্ছে আর্যভট্টের লেখা রয়েছে, আর পঞ্চ সিদ্ধান্ত বা বৃহৎ সংহিতা যেটা রয়েছে, পঞ্চ সিদ্ধান্ত বৃহৎ সংহিতা, সেটা হচ্ছে বরাহমিহিরের লেখা। ঠিক আছে, এবং বরাহমিহির কিসের মানে ছিলেন না, বরাহমিহির কিন্তু একজন ভালো জ্যোতিষবিদ্যা ছিলেন, খুব মানে খুব ভালো একটা অ্যাস্ট্রোলজার ছিলেন। ঠিক আছে, উনি যেটা মানে বলতেন সেটা কিন্তু কারেক্ট হতো। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে দেখো, এবারে আরো কিছু কিছু জিনিস জানা দরকার আছে। যেমন প্রথম কথা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই এটাকে নিশ্চয়ই চেনো, বিষ্ণু শর্মা। ঠিক আছে, বিষ্ণু শর্মা, এই বিষ্ণু শর্মার হচ্ছে পঞ্চতন্ত্র। এটাকে সবাই জানে যে বিষ্ণু শর্মার হচ্ছে পঞ্চতন্ত্রটা কার লেখা, অনেকেই হয়তো এখানে জানে যে বিষ্ণু শর্মারই হচ্ছে পঞ্চতন্ত্র। কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট যে বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্রটা সেটা কোন যুগে রচিত হয়েছিল। বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রটা কোন যুগে রচিত হয়েছিল, সেটা কোন যুগে রচিত হয়েছিল না, গুপ্ত যুগে রচিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বললাম, গুপ্ত যুগের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, গুপ্ত যুগের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, সেই ল্যাঙ্গুয়েজটার নাম বলো। গুপ্ত যুগের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা ছিল সেটার নাম বলো। ইয়েস, সংস্কৃত। সংস্কৃত, গুড, ভেরি গুড। হুম, বলো। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রটা লিখেছিলেন হচ্ছে ওটা তোমার সমুদ্রগুপ্তের পর, ফার্স্ট কুমারগুপ্তের সময়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই হচ্ছে বিষ্ণু শর্মার হচ্ছে পঞ্চতন্ত্র। তাহলে বিষ্ণু শর্মার হচ্ছে পঞ্চতন্ত্র, এটা হচ্ছে কোন যুগে রচিত হয়েছিল। তার এরপরে দেখো, এরপরে আরো একটা জিনিস রয়েছে, তোমাদেরকে বলে দিই, সেটা কি রয়েছে, নাম হচ্ছে দেখো, দুটো বলছি, একটা হচ্ছে তোমাদের নীতিশাস্ত্র, একটা হচ্ছে কি নীতিশাস্ত্র রয়েছে, একটা হচ্ছে নীতিশাস্ত্র, নীতিশাস্ত্র রয়েছে, নীতিশাস্ত্র রয়েছে হচ্ছে কামন্দাক রয়েছে। ঠিক আছে, আর একটা হচ্ছে নীতিশাস্ত্রটা হচ্ছে কামন্দাক রয়েছে, আর একটা হচ্ছে কামসূত্র। কামসূত্র, কামসূত্রটা কি রয়েছে, কামসূত্রটা হচ্ছে বাৎসায়া, বাৎসায়া। তাহলে নীতিশাস্ত্রটা কি রয়েছে, কামন্দাক রয়েছে, আর কামসূত্রটা কি রয়েছে, বাৎসায়ন রয়েছে। ঠিক আছে, তো এই মোটামুটি গুপ্ত যুগের মোটামুটি এই যে জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে গুপ্ত যুগে থেকে যেগুলো তোমাদের প্রশ্নে আসে, যে গুপ্ত যুগের প্রথম কথা সংস্কৃত ইয়ে, গুপ্ত যুগের যে ভাষাটা কি ছিল, তারপরে হচ্ছে কোন গুপ্ত রাজার আমলে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখবে, যে এটা হচ্ছে এইটার সময় একটা কথা হচ্ছে কি, যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একটা ছিল কিছু গুপ্তাব্দ। ঠিক আছে, এটাও হচ্ছে প্রচলন করা যায়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, গুপ্তাব্দ। বুঝতে পেরেছো, গুপ্তাব্দটা হচ্ছে কার সময় হচ্ছে প্রচলন করা হয়েছিল, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় মনে রাখবে। আর কোন, এটা অনেক সময় কোশ্চেন আছে, তোমাদেরকে বলে দিলাম যে আমাদের সময় কার মানে কোন রাজা হচ্ছে তাদেরকে কি বলা হতো, সকারি বলা হতো, মানে সকারি বা বিক্রমাদিত্য বলা হতো। সকারি বিক্রমাদিত্য যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, বুঝতে পেরেছো, জিনিসটা কি ক্লিয়ার হলো? ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এইবারে একটা কথা হচ্ছে কি, যখন গুপ্ত যুগটা হলো, দেখো গুপ্ত যুগে সবসময় আমি একটা জিনিস বলেছি, একটা জিনিস তোমাদের যেমন বললাম যে নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো নালন্দা বিশ্ববিদ্যালয়টা অ্যাকচুয়ালি কি ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়টা তো একটা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিল। তাহলে এই যে বখতিয়ার খলজি যে তারপরে যে জিনিসটাকে ধ্বংস করলো, সেটা তো অ্যাকচুয়ালি কিনে মানে বৌদ্ধ ধর্ম, যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কি ছিল, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানটাও হচ্ছে তোমার একটা বৌদ্ধ ধর্ম পৃষ্ঠপোষক ছিল। তা আমরা এই গৌতম মানে বুদ্ধটা সম্বন্ধে একটুখানি জানি, বৌদ্ধ ধর্মটা সম্বন্ধে আমাদের জানি, এখান থেকে প্রায় আমাদের কোশ্চেন যখন আসে তখন মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। ঠিক আছে, প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট, যে গৌতম বুদ্ধ কবে জন্মেছিলেন, গৌতম বুদ্ধ কবে জন্মেছিলেন, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বারবারই পরীক্ষায় আসে। এটা কোথায় হয়েছে দেখো, একদম সবটা মনে রাখতে হবে তোমাদের, হচ্ছে 563 বিসি, কত হলো তাহলে ইয়ারটা কবে হচ্ছে, 563 বিসি, ঠিক আছে, বা 563 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এটা কোথায় রয়েছে, কোথায় জায়গাটার নাম
নেপালের কপিলাবস্তু নগরী, নেপালের হচ্ছে কপিলাবস্তু নগরীতে, ঠিক আছে, নেপালের কপিলাবস্তু নগরীতে একটা বৈশাখী পূর্ণিমাতে, নেপালের কপিলাবস্তু নগরীতে বৈশাখী পূর্ণিমাতে রাজা শুদ্ধোধনের গৃহে জন্ম হয়। ঠিক আছে, শুদ্ধোধনের গৃহে জন্ম হয়। কোন বংশে? শাক্য বংশে। দেখো কতগুলো কোশ্চেন এখান থেকে কভার হলো। প্রথম কথা, গৌতম বুদ্ধ কবে জন্মেছিল? 563 বিসিতে। কোথায় জন্মেছিল? নেপালের কপিলাবস্তু নগরীতে। কার গৃহে জন্মেছিল? শুদ্ধোধনের গৃহে। এবং কোন বংশের জন্মেছিল? শাক্য বংশে। শাক্য বংশটা কি ছিল না? শাক্য বংশটা ছিল একটা ক্ষত্রিয় বংশ। শাক্য বংশটা কি ছিল? একটা ক্ষত্রিয় বংশ বা ক্ষত্রিয় ক্লেন। ঠিক আছে, তাহলে শাক্য বংশটা কি না? শাক্য বংশটা হচ্ছে একটা ক্ষত্রিয় বংশ। ঠিক আছে, তার রাজা কি ছিল? রাজা ছিল শুদ্ধোধন। শুদ্ধোধন ছিল হচ্ছে একটা শাক্য গোষ্ঠীর নেতা। ঠিক আছে, আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, যেটা তোমাদের জানা দরকার আছে, তাহলে গৌতম বুদ্ধের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে পিতা, পিতাটা তো তোমাদের বলেই দিলাম, শুদ্ধোধন, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের মাতা, মাতাটাও জানতে হবে। মাতার নাম কি রয়েছে? মহামায়া। ঠিক আছে, মহামায়া, মহামায়া। ঠিক আছে, এই মহামায়া কি ছিল না? কোশল বংশের একটা রাজকন্যা ছিল। কি ছিল? কোশল বংশের হচ্ছে একটা রাজকন্যা ছিল। ঠিক আছে, কোশল বংশের হচ্ছে একটা রাজকন্যা ছিল। ঠিক আছে, আচ্ছা, এবারে বলো লিচ্ছবি বংশের রাজকন্যা কে, যাকে প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন? বলো, লিচ্ছবি বংশের রাজকন্যা কে, যাকে প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেছিলেন? বলো, চটপট আনসার দাও। কুমারী দেবী। ঠিক আছে, হ্যাঁ, কুমারী দেবী প্রথম। এটা হচ্ছে কি? কুমারী দেবী, যাকে কিন্তু লিচ্ছবি। ঠিক সেই রকম ভাবে ইনি কিন্তু কোশল বংশের একটা রাজকন্যা ছিলেন। ঠিক আছে, কোশল বংশের একটা রাজকন্যা ছিলেন হচ্ছে মহামায়া। ঠিক আছে, সিদ্ধার্থের জন্ম, গৌতম বুদ্ধের প্রথম একটা বাল্যকালের নাম কি ছিল? সিদ্ধার্থ। তো এই সিদ্ধার্থের জন্মের প্রায় 7 বছর বয়সেই কিন্তু তার মা মারা যান। এবং তিনি কার কাছে লালন পালন হয়েছিলেন? গৌতমীর কাছে লালন পালন হয়েছিল। দেখো সবটাই কিন্তু তোমাদের জানা দরকার আছে। তিনি কার কাছে লালন পালন হয়েছিলেন? না, গৌতমীর কাছে। আচ্ছা, এবারে ওনার গৌতম বুদ্ধের একজন শিক্ষক ছিল। কিসের শিক্ষক ছিল? জ্ঞানের শিক্ষক ছিল। সেই শিক্ষকের নামটা কি? সেই শিক্ষকের নাম হচ্ছে আলারা কালামা। আলারা আলারা কালমা, খুব ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের একজন জ্ঞানের শিক্ষক ছিলেন, তার নামটা কি রয়েছে? আলারা কালমা। আলারা কালমা। এই আলারা কালমা কিসের মানে কিসের অ্যাকচুয়ালি শিক্ষক ছিল বা কি ছিল? আরে বাবা, আজকে একজনকে টিচার করবো, টিচারের তো নিজস্ব কিছু যোগ্যতা থাকবে, যে আমি এই জিনিসটাকে খুব ভালো প্রফিসিয়েন্ট রয়েছি, আমি এই জিনিসটাকে খুব ভালো রয়েছি, তবে তো আমি তাকে টিচার করবো। এমনি তো লুটপাট কাউকে লোককে আমি টিচার করতে পারি না। তাহলে এই যে গৌতম বুদ্ধের মতো একটা জায়গা, যেখানে একটা ক্ষত্রিয় রাজবংশ ছিল, শাক্য রাজবংশে উনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে তার টিচারও নিশ্চয়ই সেরকম কোনো কোয়ালিফাইড হবে। এই আলারা কালমা কে ছিল? একজন সাংখ্য দার্শনিক ছিল। কি ছিল? একজন সাংখ্য দার্শনিক। বুঝতে পেরেছো? তাহলে আলারা কালমা কিসের ছিল? একজন সাংখ্য দার্শনিক ছিল। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, 16 বছর বয়সে, 16 বছর বয়সে কার সাথে এনার বিয়ে হয়? যশোধরা। খুব ইম্পর্টেন্ট, দেখো গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? যশোধরা। তাহলে 16 বছর বয়সে কার সাথে বিয়ে হয়? যশোধরার সাথে বিয়ে হয়। এবং তারপরে এনার একটা পুত্র সন্তান হয়, পুত্র সন্তানের নাম হচ্ছে রাহুল। প্রত্যেকটা ডেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথা থেকে যে কিভাবে কোশ্চেন আসবে তোমরা নিজেরাও জানো না, সেজন্য সবটাই তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে অনেকগুলো জিনিসের টার্ম রয়েছে, টার্মিনোলজি রয়েছে। ঠিক আছে, যতটা আজকে হয় ততটা কভার করার চেষ্টা করছি, যতটুকু বাকি থাকবে সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করে দেবো। ঠিক আছে, যতটুকু আজকে হয় ততটুকু কভারটা করার চেষ্টা করছি, আর যেটা বাকি থাকবে সেটা নেক্সট ক্লাসে আমাদের করিয়ে দেবো। ঠিক আছে, দেখো এরপরে যেটা রয়েছে, উনি একটা কি হয় না, 29 বছর বয়সে, 29 বছর বয়সে, 29 বছর বয়সে কি করেছিলেন? উনি সংসার ত্যাগ করেছিলেন। ঠিক আছে, এই সংসার যে ত্যাগ করাটাকে কি বলা হয়? তাকে মহাবিনিষ্ক্রমণ। মহাবিনিষ্ক্রমণ।
মহাবিনিষ্ক্রমণটা কাকে বলা হয়? 29 বছর বয়সে তিনি যখন সংসারটাকে ত্যাগ করেছিলেন সেটাকে বলা হয়ে থাকে মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, যে এই মহাবিনিষ্ক্রমণটাকে কি মানে কোনটাকে তাহলে বলা হয়? তিনি যখন 29 বছর বয়সে সংসারটাকে ত্যাগ করেছিলেন। তারপরে ইনি যখন এটা দিব্য জ্ঞানটা লাভ করেন, সেটা কবে জ্ঞানটা লাভ করেন? না 35 বছর বয়সে। কবে দিব্য জ্ঞানটা লাভ করেন? 35 বছর বয়সে। ঠিক আছে, তো 35 বছর বয়সে তিনি কোথায় দিব্য জ্ঞানটা লাভ করেন? না অশ্বত্থ গাছের তলায়। একটা অশ্বত্থ গাছের তলায় তিনি নির্বাণটাকে লাভ করেন। যখন তিনি জ্ঞানটা লাভ করেন, যখন তিনি তার জ্ঞানটা লাভ করেন, তখন থেকেই তিনি কি নামে পরিচিত? বুদ্ধ বা জ্ঞানী। নাহলে আগে কি নাম ছিল? গৌতম বুদ্ধের আগে কি নাম ছিল বলো? গৌতম বুদ্ধের আগে কি নাম ছিল? ইয়েস, গুড। তাহলে গৌতম বুদ্ধের আগের নাম ছিল যে সিদ্ধার্থ। যখন থেকে তিনি এই যে নামটা গ্রহণ করেন মানে জ্ঞানটা লাভ করেন, তখন থেকে তাকে কি বলা হতো? বুদ্ধ বা জ্ঞানী। এবং যে গাছটার নিচে তিনি তপস্যাটা করেছিলেন সেটাকে কি বলা হয়ে থাকে? বোধি বৃক্ষ। এবং যে জায়গাটা হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে বুদ্ধ গয়া। তাহলে কি বললাম? যে জ্ঞানটা যে লাভ করেছিলেন তাকে কি, তার জন্য কি তাকে বলা হয়? বুদ্ধ বা জ্ঞানী। যে গাছটার নিচে বসে তিনি তপস্যা করেছিলেন সেটাকে কি বলা হয়? বোধি বৃক্ষ। যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটার নাম কি হচ্ছে? বুদ্ধ গয়া। ঠিক আছে, এরপরে তিনি কি করলেন? না গৌতম বুদ্ধ যখন দেখলেন নিজের নিজের জ্ঞানটাকে লাভ করলেন, তখন তিনি কি করলেন? তার ধর্মটাকে প্রবর্তন করতে আরম্ভ করলেন। প্রথম কোথায় ধর্মটাকে প্রবর্তন করেছিলেন? মনে রাখবে, বারাণসীর কাছে। বারাণসীর কাছে সারনাথে। বারাণসীর কাছে সারনাথে তিনি প্রথম ধর্মটাকে প্রবর্তন করেছিলেন। এই জন্য এইটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। তাহলে প্রথম কথা কি হচ্ছে? মহাবিনিষ্ক্রমণটা কাকে বলা হয়? তিনি যখন 29 বছর বয়সে সংসারটাকে ত্যাগ করেছিলেন। আর বারাণসীর কাছে সারনাথে এসে যখন তিনি প্রথম ধর্মটাকে প্রচার করেছিলেন, তারপর ধর্মচক্র প্রবর্তন। আর কি না 80 বছর বয়সে, ঠিক আছে, 80 বছর বয়সে, খুব ইম্পর্টেন্ট, 80 বছর বয়সে, খুব ইম্পর্টেন্ট, দুটো স্টার দিয়ে রাখছি, অনেকবার কোশ্চেনটা আসে। 80 বছর বয়সে মল্ল রাজ্যের একটা রাজধানী রয়েছে। মল্ল রাজ্যের একটা রাজধানী রয়েছে, সেই রাজধানীটার নাম কি? কুশীনগর। ঠিক আছে, এই মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে ইনি কিন্তু দেহত্যাগ করেছিলেন। তাহলে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগরে ইনি দেহত্যাগ করেছিলেন। তো এই ছিল আজকের ক্লাস। এর পরের দিন গৌতম বুদ্ধের যেটুকু পাঠ বাকি রয়েছে সেটুকু করে আমরা কিন্তু একটু জৈনটাও ধরবো। তাহলে পরের ক্লাসে আমরা একটুখানি জৈন জিনিসটাকে নিয়ে আলোচনা করব। বলো আজকের ক্লাস কিরকম লাগলো সবার? আজকের ক্লাস